বিশেষ অনুরোধে ইলিশ রপ্তানি সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের। দাবি মৎস্য উপদেষ্টার, বন্ধে লিগ্যাল নোটিশ, লাফিয়ে বাড়ছে দাম। 3.5 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু। প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে, খুশি শিক্ষার্থীরা। ক্লাস শুরু হয়েছে, ভালো লাগতেছে অনেক। সবাই ক্লাসে আসতেছে, অনেকদিন পর ক্লাস করতেছি, স্যারদের লেকচার শুনলাম। এতদিন ক্লাস ছিল না, তো কোনো নিয়ম ছিল না, ছন্ন ছাড়া জীবন আমরা লাইফ লিড করছি। সবাই খুবই আনন্দিত, সবাই চাচ্ছে যে তাদের বিবিএ অনার্স গুলো দ্রুত শেষ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাঙ্গামাটিতে 144 ধারা প্রত্যাহার। বিকেলে সম্প্রীতি সমাবেশ। খাগড়াছড়ি বান্দরবানের থমথমে পরিস্থিতি। আজই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা। অনুরা সাজিদের হাড্ডাহাড্ডি লড়াই, বাদ পড়তে পারেন প্রধানমন্ত্রী রনিল। Bangladesh making India wait. And then that's it, curtains. Ravindra Jadeja doing the clean-up act. And Rohit Sharma will be mighty pleased with this effort. Introduced into the attack after 1 hour, and it was game over for Bangladesh. এবং চেন্নাই টেস্টে 280 রানের বড় হার বাংলাদেশের। ভারতের কাছে 12তম পরাজয়, ব্যর্থ ব্যাটাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। রোববার সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বিস্তারিত মোহাম্মদ সাকিবের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর 3 দিন পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর মধ্যে পূজায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু 1.5 মাসের মাথায় নিজেদের অবস্থান থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে খোলাসা করেন ফরিদা আক্তার। এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে, সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। বৈঠকে মা ইলিশ রক্ষায় আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ বন্ধের নির্দেশ দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে এবং এই সময় আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, নৌবাহিনী আছেন, আমাদের কোস্টগার্ড আছেন, আমাদের বিজিবিও আছে এবং যারা যারা জড়িত, এবং এই সময় যেন কোথাও থেকে মাছ অন্য কেউ আহরণ না করতে পারে, এটা সহায়তা দেওয়া হয়। যেহেতু তারা মাছ ধরতে পারবেন না, তাদেরকে একটা সহায়তা দেওয়া হয়, সেটা তারা দাবি করেছেন যে আরেকটু বাড়াতে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটু সূত্র জানিয়েছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। রপ্তানির খবরে চাঁদপুরের মাছঘাটে কেজিতে 100 থেকে 150 টাকা বেড়েছে ইলিশের দাম। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খবর ছড়িয়ে পড়ার পর কিন্তু দেশের বৃহৎ যে মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশের দাম কেজিতে 1 থেকে 150 টাকা বেড়েছে। আমি যদি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখাতে চাই, যে ইলিশগুলো গতকালও কেজিতে বিক্রি হয়েছে 1600 থেকে 1700 টাকা, সেটি আজ বেড়ে 100 টাকা বেড়ে কিন্তু 1800 টাকা দরে বিক্রি হচ্ছে। আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ, সেটি বিক্রি হয়েছে 1400 থেকে 1500 টাকা দরে, সেটি আজকে বেড়ে কিন্তু 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। আর যেই ইলিশগুলো 600 গ্রামের ইলিশ, যেটি বিক্রি হয়েছে 1200 থেকে 1300 টাকা, সেটির দাম আজকে 100 টাকা বেড়ে 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আমি এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এখন ইলিশের বড় মৌসুম হলেও কিন্তু ইলিশের প্রাপ্যতা কিন্তু ঘাটে কম, চাহিদার তুলনায় কম। ইলিশ ঘাটে আসায় কিন্তু ইলিশের দাম কমছে না। আর যখন ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, এর সাথে সাথেই কিন্তু আজ ইলিশের দাম কেজিতে 100 টাকা বেড়ে গিয়েছে। আর এখানে যে
ক্রেতা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন গত 2 দিনের তুলনায় কিন্তু আজ ইলিশের দাম কিছুটা বেশি, তো তারা চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে পারছেন না। আসলে আমাদের এখানে যে লোকাল যে ইলিশটা, আপনি জানেন যে আসলে বাংলাদেশের পদ্মা নদীর ইলিশের কিন্তু একটি সুখ্যাতি রয়েছে সারা দেশে এবং দেশের বাইরে। এই পদ্মা নদীর ইলিশের জন্যই কিন্তু সারা দেশে ব্যাপক চাহিদা রয়েছে। তো আজ কিন্তু এই পদ্মা নদীর ইলিশ কিন্তু চাঁদপুর ঘাটেই বেশি বিক্রি হয়। আর পাশাপাশি আমি আপনাকে যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে আসলে আজকে কিন্তু ঘাটে এই পর্যন্ত 200 থেকে 300 মণ মাছ ঘাটে এসেছে। তো বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়ীরা আশা করছেন আরো মাছ ঘাটে আসবে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। রাঙ্গামাটিতে প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। একই সঙ্গে বিকেলে সম্প্রীতি সভা ডেকেছে প্রশাসন। আইন শৃঙ্খলার উন্নতি হওয়ায় রোববার সকাল 11টার দিকে এই সিদ্ধান্ত হয়। পুলিশ জানায় জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে 72 ঘন্টার অবরোধে রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় 1,500 পর্যটক। নিরাপত্তা ঝুঁকি থাকায় কোনো গাড়ি ছেড়ে যায়নি। এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় মৃত্যু ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষীদের বিচার দাবিতে শনিবার সকাল থেকে 3 পার্বত্য জেলায় চলছে সড়ক ও নৌপথ অবরোধ। যুগ্ম ছাত্র নেতার জনতার ডাকা এই অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফ। পাশাপাশি রাঙ্গামাটিতে চলছে যৌথ মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। তবে আজকে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও পার্বত্য জেলাগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। পার্বত্য জেলাগুলোতে দ্বিতীয় দিনের মতো চলছে 72 ঘন্টার অবরোধ। এই নিয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশুর, সাজেকে আটকা পড়া পর্যটকদের সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। ন্যান্সি, সাজেকে গত শুক্রবার সকালে এবং গত শুক্রবার বিকেলে প্রায় 110 থেকে 150টির মতো গাড়ি সাজেকে প্রবেশ করেছে বলে, পর্যটকবাহী গাড়ি প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছিলাম। আমরা কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথোয়াই চৌধুরী জয়ের সাথে। তিনি যেটা আমাদের জানিয়েছেন সেটা হচ্ছে সাজেকে আসলে এই অবরোধ এবং ধর্মঘটের কারণে বর্তমানে প্রায় 1400-র মতো পর্যটক আটকা আছেন। তারা শুক্রবার থেকে এখনো পর্যন্ত আটকা আছেন, তবে তারা সেখানে নিরাপদে আছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আরো কথা বলেছিলাম বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে বর্তমানে তাদেরকে যদি নিয়ে আসা হয় ওখান থেকে সেটা আসলে ঝুঁকিপূর্ণ হবে, সে কারণেই সড়ক পথে ঝুঁকি এড়াতে তারা পর্যটকদেরকে সাজেক থেকে এখন আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। তবে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হচ্ছে। যদি ধর্মঘট এবং অবরোধ প্রত্যাহার হয়ে যায় তখন সাজেক থেকে পর্যটকদেরকে ফিরিয়ে আনা হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। এদিকে আজ দুপুর 11টা থেকে রাঙ্গামাটি শহরে যে 144 ধারা জারি হয়েছিল শুক্রবার দুপুরে, সেটি প্রত্যাহার করে নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এবং রাঙ্গামাটিতে যে সংঘাতের কারণে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডিসি, এসপি এবং জোন কমান্ডার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের একটি প্রতিনিধি দল। তারা বলছিলেন, আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটি হচ্ছে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি কোর কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ক্ষয়ক্ষতি নিরূপণ করবে এবং তারা একটি রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টটি তারা মন্ত্রণালয়ে প্রেরণ করবে এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাও প্রদান করা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আজ বিকাল 3টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে একটি সম্প্রীতি সভা হওয়ার কথা রয়েছে। সেই সম্প্রীতি সভা থেকে হয়তোবা ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো ধরনের ভালো সিদ্ধান্ত হয়তোবা আসতে পারে বলে আমরা ধারণা করছি। তো আসলে এই ছিল আমার কাছে সাজেকে আটকে পড়া পর্যটক এবং রাঙ্গামাটির সর্বশেষ। ন্যান্সি।
মিশু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিশু মল্লিক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল সোমবার নিউ ইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দিবেন ডক্টর ইউনূস। ন্যায্য পানির হিস্যার বিষয়ে নীরব থাকার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটি কূটনীতি, অর্থনীতিও। রোববার বেলা 11:30টার দিকে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বাল্লামোখা বাঁধ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে শুধুমাত্র একটি নদী নয়, প্রায় সবগুলো নদী নিয়েই সমস্যা। আমাদের 57টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু এখনো চুক্তি স্বাক্ষর হয়নি। তিনি বলেন, ফেনীর মানুষের জন্য বন্যা আকস্মিক হলেও তিস্তা পাড়ের মানুষকে প্রতি বছরই বন্যার মোকাবেলা করতে হয়। নীরব থাকার সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। টানা ১১২ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল থেকে ক্লাস শুরু হয় বিভিন্ন বিভাগে। লম্বা বিরতির পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত ও উল্লাসিত শিক্ষার্থীরা। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে দ্রুত ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ বলেন, ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠতে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাজারুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আড্ডায় মুখর ছিল অপরাজেয় বাংলা, টিএসসি, রাজু ভাস্কর্য। প্রাণের ক্যাম্পাসে খুশ গল্পে মেতেছেন সহপাঠীরা। সকাল থেকেই বিভিন্ন বিভাগে শুরু হয় ক্লাস। প্রথম দিনে উপস্থিতি কম থাকলেও নির্ধারিত সময়ে শুরু হয় শ্রেণী কার্যক্রম। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। ১১২ দিন পর ক্লাস শুরু হয়েছে, ভালো লাগতেছে অনেক। সবাই ক্লাসে আসতেছে, অনেকদিন পর ক্লাস করতেছি, স্যারদের লেকচার শুনলাম। এতদিন ক্লাস ছিল না, তো মানে কোনো নিয়ম ছিল না, ছন্ন ছাড়া জীবন আমরা লাইফ লিড করছি। তো এখন একটা নিয়মের মধ্যে এসে ভালো লাগতেছে। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি চান না তারা। ডাকসুকে সক্রিয় করতে দ্রুতই নির্বাচন চান তারা। একাডেমিক কার্যক্রমে অংশ নিয়ে আনন্দিত শিক্ষকরা। দ্রুতই শুরু হবে পরীক্ষা কার্যক্রম। আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ জানান, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে প্রশাসন। শিক্ষকদের পেনশন স্কিম বাতিল এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম নগরের 60% বেশি এলাকা রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে। 41টি ওয়ার্ডের মধ্যে 7টি আবার অতি ঝুঁকির তালিকায়। কীটতত্ত্ববিদ বলছেন, এডিস মশার উৎপত্তি স্থল ধ্বংস করতে না পারলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। এদিকে সিভিল সার্জন জানিয়েছেন, মজুদ রয়েছে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট সহ নানা ঔষধপত্র। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নগরের 60%-এর বেশি এলাকা ডেঙ্গু ঝুঁকিতে। 41টি ওয়ার্ডের মধ্যে 7টি অতি ঝুঁকিতে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও 9টি ওয়ার্ড। সম্প্রতি এক মাঠ জরিপের তথ্যে উঠে আসে, ঢাকার পরই এডিস মশার ঘনত্ব বেশি চট্টগ্রাম নগরীতে। বর্ষা পূর্ববর্তী জরিপ চালিয়ে এমন তথ্য পান কীটতত্ত্ববিদরা। বলছেন, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। ড্রামে পানি জমে আছে, পানিটা কাজে লাগছে না, তো ড্রামটা আমরা পানি ফেলে দিয়ে উল্টে রাখলাম। সবসময় যে ইনসেকটিসাইড ইউজ করতে হবে সবসময় এটা না, কিন্তু
মানে ম্যানেজমেন্ট যেটা যেভাবে করা যায় আর কি। চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়তি নজর দেওয়া হচ্ছে। মজুদ রয়েছে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট সহ নানা ওষুধপত্র। আমাদের পক্ষ থেকে সর্বাধিক ব্যবস্থা চলমান আছে। আমরা আমাদের পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন, ডেঙ্গুর কিট, লজিস্টিক আমাদের পর্যাপ্ত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বছর জুড়ে ওষুধ ছিটানোর কথা থাকলেও তা নিয়ে নগরবাসীর রয়েছে নানা অভিযোগ। চসিকের প্রধান নির্বাহী বলেন, সরকার পতন আন্দোলনের সময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলে রক্ষিত মশক নিধনের নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও নগরীর বিভিন্ন জায়গায় মশক নিধনে কাজ করছে কর্পোরেশন। ওই সময়ে আমাদের 41টা ওয়ার্ডের সবগুলোই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তো প্রায় 10-15টি তো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনি জানেন আমাদের যে আপনার ইকুইপমেন্টগুলো, যে ডেঙ্গু বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য যে ফগিং মেশিনগুলো, ওগুলো কিন্তু ওখানেই ছিল আর কি। এগুলো অনেকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এগুলো করার চেষ্টা করছি, নতুন করে আমরা কালেকশন করব, কিনবো, কিন্তু অভিযান কিন্তু অব্যাহত আছে। চট্টগ্রাম মেডিকেলের পরিচালক বলেন, ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বাড়তেছে। ঢাকার পরে আমাদের চট্টগ্রাম শহরেও ডেঙ্গুর সংখ্যা বাড়তেছে এবং ডেঙ্গুর ট্রিটমেন্টের জন্য আমাদের হাসপাতালে একটা আলাদা ডেঙ্গু কর্নার করা হয়েছে। অনেক রোগী আসতেছে আমাদের এখানে প্রায় টার্মিনাল স্টেজে। চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 11 জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 828 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অন্য হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন, পলক সহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে। রোববার সকালে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ। সকাল 8টার পর একে একে 8 আসামিকে তোলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও তেজগাঁও থানার আলাদা 2টি হত্যা মামলার। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, আইসিটি প্রতিমন্ত্রী পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় শুনানি শেষে তেজগাঁও থানার আরেকটি হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আব্দুল্লাল মামুনকেও কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। ছাত্র জনতার আদালতের সহিংসতার দায় আসামিরা এড়াতে পারে না মন্তব্য করে রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবীরা বলছেন, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে থাকবেন তারা। বিজ্ঞ আদালত আসামি পক্ষ জামিন প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিনের বিরোধিতা করি, বলি যে আসামিরা বোনাফাইড একজন, তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো, তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোনো আসামিকে রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।